সবকিছু এখন যা বলতেছে আমার সেটা মনে থাকে, আমি যে কি করতেছি সেটা মনে থাকে না। আমার কানের পর্দা থাকা, আমি কানে খুব কম শুনি, কানে শুনতে পারি না, এবং মাথার সমস্যাটা আমার বেশি। আমি কখন কি করি কখন কি বলি এটা আমি মনে রাখতে পারি না, মানে করতে পারি না। এটা এখন আমি চাই যে দ্রুতভাবে হয়তো 1-2 মাসের মধ্যে বিচারটা শেষ হোক, আমরা যেন সুবিচার পাই। এটাই আমরা যেন সুবিচার পাই এবং আমরা যেন চিকিৎসা, আমরা ঠিকভাবে যেন চিকিৎসাটা পাই। এবং আমাদের সরকারের কাছে আমি অনুরোধ করি যে আমাদের ক্ষতিপূরণটা যেন আমরা তাড়াতাড়ি পাই, যেন আমরা মানুষের কাছে আমাদের মানে হাত পেতে বিক্রি না করে আমাদের চলা লাগে না, আমরা যেন সঠিক মানে আমরা ভালোভাবে চলতে পারি, এটাই আমি কামনা করি। আসসালামু আলাইকুম। আমরা জানি যে রানা প্লাজা একটা বড় বিপর্যয় ছিল, হাজার হাজার শ্রমিকের মানসিক বিপর্যয় এবং তাদের পরিবারের, যেটা নিয়ে কিন্তু খুব বেশি কাজ হয়নি। কিন্তু মানে এখন পর্যন্ত খুব ওই কাজটা হচ্ছে না। শারীরিক আহতদের হয়তো দেখা যাচ্ছে, কিন্তু মানসিকভাবে বিপর্যস্ত হাজার হাজার শ্রমিক আছে, তাদের পরিবার আছে, উদ্ধার কর্মী আছে। আমরা কিন্তু উদ্ধার কর্মীদের কথা অনেকে ভুলে গেছি। কয়েকজন উদ্ধার কর্মী হারিয়ে গেছে, তারা বাড়িতে নেই, চলে গেছে কোথাও জানা পারে। তো আমি অনুরোধ করবো জনাব বিমল সাথে, অ্যাডভোকেট বিমল সাথে, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জেলা ও দায়রা জজ আদালত ঢাকা, যার কাছে অনেক প্রত্যাশা, প্রশ্ন আমি আর বলবো না, প্রত্যাশা, বিশেষ করে সবার প্রত্যাশা সবার কাছে যে খুব শীঘ্র যেন ন্যায় বিচারটা নিশ্চিত করা যায়। সে ব্যাপারে আপনি কিভাবে আমাদের সাথে যুক্ত হতে পারেন, স্থানীয় পর্যায় থেকে যুক্ত। ধন্যবাদ মাননীয়। জানি যে আজকে সমস্ত উপস্থিত আছে সবার জন্য আমার জন্য আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাতে চাই ব্লাস্ট কর্তৃপক্ষকে যে তারা আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছে। আজকে এরকম কোনো সভা জানানো হয়নি। আমি আমার কাছে অনেক প্রশ্নের মধ্যে সাংবাদিক ভাই এসে বলে গেছে কিছু প্রশ্ন, গত 3 দিন যাবত আমি অনবরত সাংবাদিক ভাইদের প্রশ্নের উত্তর দিচ্ছি, টেলিফোনে উত্তর দিচ্ছি, সরাসরি উত্তর দিচ্ছি। তো এই রানা প্লাজার 24 এপ্রিল আসার আগে 3-4 দিন আগে থেকে গত 3-4 বছর যাবত আমার প্রেশার ঘুরে যায় যে এই যে লোকগুলো আসবে, এসে এই যে প্রশ্ন করা শুরু করবে মামলার দুর্বলতা। আসলে আমরা তো যাতে বাঙালি, আমরা কেউ ওই যদি শুনি যে কানে কিলে কান দিয়ে গেছে, কান আমার হাতে আছে কিনা সেটা দেখে পেছনে ঘুরে। আমি আজকে যে কথাগুলো এখানে বলবো এগুলো হয়তো কারো ভালো লাগছে, কারো ভালো নাও লাগতে পারে। যদি তারা বাস্তববাদী, আমি মনে করি তাদের ভালো লাগবে। আমি যদি প্রথমে যাই মামলার বিষয়ে, আমি এখানে আসার পরে আমাদের ব্লাস্টের পক্ষ থেকে যে বিবরণ দেওয়া হয়েছে আমি যতটুকু শুনেছি ওর বাইরে আমি বলবো, যতটুকু বলেছি ওটুকু আর নাও বলে চলবে। প্রথমে আমি বলতে চাচ্ছি 2013 সালে যখন এই ঘটনাটা ঘটে 24 এপ্রিল, তখন 25 এপ্রিল একটা মামলা দায়ের হয় ক্যান্ডিগঞ্জ থানায়। সেখানে 203 জন নিহত ও অসংখ্য লোক হতাহত করে একটা মামলা দায়ের হয়। সেই মামলা আমি খুব সংক্ষিপ্ত আকারে বলবো, আমার সবাই সবাই ব্যস্ত আছে। তো 203 জন শ্রমিক নিহতের বিবরণ দিয়ে এফআইআর দায়ের করে মামলা দেয়। সেই মামলার তদন্ত কার্যক্রম শেষ করে 2016 সালে মামলার তদন্তকারী কর্মকর্তা 2016 সালে চার্জশিট দাখিল করে। আমাদের আইনজীবীরা আছেন, যদিও এখানে আমি আরো খুশি হতাম যদি আসামি পক্ষের যে একজন আইনজীবী রাখা হতো, যারা তারা যেহেতু নাই তাদের পক্ষ থেকে আমি বলি আমার বাস্তব অভিজ্ঞতা বলি। আপনারা হয়তো আমাকে একের পর অনুকল্পনা করলে করতো, কারণ আমার দিকে এখন সবার তাকানো একটু বিন্দু দৃষ্টিতে যে মামলার একটা কোনো দীর্ঘসূত্র। তো যেটা বলছিলাম যে 16 সালে মামলা চার্জশিট দাখিল হওয়ার পরে আইনজীবীরা এখানে জানেন যে
বা যারা অন্য যারা আছেন যারা সাংবাদিক জানেন যে এটা মামলা চাষির হওয়ার পর একটা প্রক্রিয়া আছে, চাষির অ্যাকসেপ্ট, আসামি পক্ষের নারাজি, বিভিন্ন ধরনের আইনগত প্রক্রিয়া। সেই আইনগত প্রক্রিয়া শেষ করে 2017 সালে এই মামলা বিচারের জন্য প্রস্তুত হয়, যেটাকে বলা হয় চার্জ গঠন। 41 জন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করার পরে সে 41 জন আসামির ভিতরে 38 জন আসামির বিরুদ্ধে 326, 325, 302, 217 ধারায় চার্জশিট দাখিল করে, 227 ধারায় চার্জশিট দাখিল করে, আর অন্যান্য ধারা আছে যে নাই দিলাম। এরপরে আরো বিজিএম এর আইন অনুযায়ী হয় এবং যিনি রানা প্লাজার মালিকের সোহেল রানা, যার নামে এই ভবন, তাকে যিনি আশ্রয় দিয়েছিলেন তার নামেও চার্জ গঠন হয়, তার বিরুদ্ধে বিচার হচ্ছে। তো আমি যেটা বলতে চাই যে 2017 সালে হচ্ছে 2017 সালে মামলার চার্জ গঠন হলো। এই চার্জ গঠন হওয়ার পরে মিনিমাম 7 থেকে 8 জনের মামলার কার্যক্রম স্থগিতের জন্য মহামান্য হাইকোর্টে স্থগিত আদেশ ছিল। মামলার চার্জ গঠন হওয়ার পরে যিনি মামলার বাদী তিনি একাধিকবার প্রত্যেকটা তারিখে কোর্টে আসছেন, ভদ্রলোক সিআইডিতে কর্মরত ছিলেন, ঢাকায় ছিলেন, প্রত্যেক তারিখে আসছেন এবং এসে যখন দেখছেন মহামান্য হাইকোর্টের স্থগিতাদেশ আসে তখন তার মামলা পরিচালনা করা যায় না। কারণ আপনারা দেখেন যারা আইনজীবীর বাইরে যারা আছেন যে আইনজীবীর যে আমাদের যে বিচারের যে প্রতি চোখ বাধা থাকে, তার মানে এবং যে বিচারক যিনি তিনি চোখে কিছু দেখেনি, এ বাদীকে বিবাদী তিনি দেখেন শুধু কাগজ কলম, আইন আদালতের সাক্ষ্য প্রমাণের আমরা যারা এই বিচারিক আদালতে প্রসিকিউশন করি বা আসামি পক্ষে করি, আমাদেরও উচ্চ আদালতের কাছে আমাদের হাত পা বাঁধা। উচ্চ আদালত যদি কখনো কোনো নির্দেশ দেয় আমরা সেটাকে ভায়োলেট করে নিম্ন আদালত, প্রসিকিউশন বা বিচারক এদের বাইরে যাওয়া প্রস্তুত। এই বিষয়গুলো আমাদের আজকে যারা এখানে উপস্থিত আছেন সাংবাদিকবৃন্দ এবং কেউ এটা আসবে। 17 সালে মামলা বিচারের জন্য তৈরি হলো। 2022 সালে যখন আমি এই মামলার দায়িত্বে আসলাম, এই আলাদা অনুসরণ আপনাদের মানে মামলার এই ব্লাস্ট আজকে যার যে প্রতিষ্ঠানের মাধ্যমে এই সেমিনারটা হচ্ছে, খন্দকার আব্দুল মান্নান উনি পিপি ছিলেন। উনি পিপি থাকা অবস্থায় আমি নিজে ওনার স্বাক্ষরিত চিঠি নিয়ে আমি সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল রুমে বেশ কয়েকবার গিয়েছি এই মামলার কার্যকারিতা স্থগিত তাদের আদেশের জন্য। একে একে আমরা করে প্রায় 5 জন একটা শেষ করে ফেলেছি। 2022 সালে নতুন বিচারক আসলেন হাবিবুর রহমান জিন্না সাহেব, এসে উনি আমাদের প্রসিকিউশন দিয়ে বসলেন। আমার যে পাবলিক প্রসিকিউটর শেখ হামায়েত হোসেন এনাকে নিয়ে বসলেন, একটু বয়স্ক মানুষ। আমি বললাম যে আপনি যদি তার তখনও 2022 সালে মামলার স্থগিতাদেশ তখনও 2 জনের গ্রামীণ নাম ধরে বলতে পারি, মোহাম্মদ আলী এবং রেফাতুল্লাহ, এদের 2 জনের স্থগিতাদেশ এখন স্টিল তাদের বিচারের কার্যক্রম স্থগিতের আদেশ হাইকোর্টে স্টিল মানে আনটিল রুল অ্যাবসলিউট এটা চোখ থাকবে। এরপরে আমরা সিদ্ধান্ত নিলাম, আমাদের বিচারক মহোদয় রুল হাইকোর্টের মহোদয় বললেন যে আপনারা যদি আমাকে সহায়তা করেন তাহলে আমরা এই বিচার কার্যক্রম শুরু করছি। 2022 সালের 31শে জানুয়ারি প্রথম সাক্ষ্য গ্রহণ শুরু হলো মামলার বাদীকে শুরু হলো। এরপর থেকে আমরা মামলা সাক্ষীর জন্য সাক্ষীর পর একেবারে সাক্ষী আসলো। সাক্ষী নিতে আমরা যে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে সারা বাংলাদেশে এই সাক্ষীরা 596 জন সাক্ষী, তারা প্রত্যন্ত অঞ্চলে সাক্ষী একের পর সাক্ষীর সমন যায়, সাক্ষী আসে। তখন আমরা বললাম যে ঠিক আছে আমরা সাক্ষী আমরা বিভিন্ন ডিস্ট্রিক্ট এসপি দিয়ে
আমরা সময় পাঠিয়ে ইন্দ্রজিৎ পাঠিয়ে সাক্ষী দিচ্ছি। আজকে এখানে সামনে যারা বসে আছেন তারা কয়েকজন আমাদের চিনেন না, গতকাল খুশি ওই যে শেখাও চাকরি দিয়ে আসছে। এই যে আমি তো আমাকে আপনারা চিনেন কিনা আমি জানি না, আমি সেখানে যে হৃদয় বিদারক ঘটনা হয় সাক্ষ্য দিতে গেলে আমার নিজের চোখে জল চলে আসে। আজকে মামলার দীর্ঘসূত্রীরা কথা হচ্ছে, এই সাক্ষী যে আমরা নিতে পারতেছি, সাক্ষী আসতে পারে, তাদেরকে যাতায়াত ভাড়া দিতে আসে, ভাড়া আমরা দিতে পারি না। এই কথা কেউ তুলে ধরেনি। এই সাক্ষীদেরকে এখানে আমাদেরকে আমি লাঞ্ছিত হয়ে যাচ্ছি। তো এরপর আমরা এ পর্যন্ত আমরা প্রায় 250 জনকে আমরা দিয়েছি, এই জন্য দিয়েছি। তার ভিতরে 184 জন সাক্ষী বোধহয় হয়েছে। একজন সাক্ষী গতকালকে আমি দেখেছি ক্রিয়ার মধ্যে। তো সাক্ষী কিন্তু চলমান, কোন সাক্ষী এসে ফেরত গিয়েছে এবং কোন সাক্ষীকে ফেরত দেওয়া হয়েছে এরকম কোনো রেকর্ড নেই। সাক্ষী আনার জন্য পুলিশকে আমরা প্রতিনিয়ত তাগাদা দিচ্ছি এবং আমাদের এর আগের যে বিচারক মহোদয় ছিল উনি পার্সোনালি প্রত্যেকটা ডিস্ট্রিক্ট এসপির বলতো, ভাই এত বড় একটা গুরুত্বপূর্ণ মামলা ধরেছি, তোমরা সাক্ষী দিতে পারো। সাক্ষী আমাকে ফোন করে, স্যার কালকে আসছে, আমি আসবো, আমার স্যার আমরা গরিব মানুষ কি করবো, ব্যবস্থা করি। দুঃখজনক হলেও সত্য, তাদের পক্ষে ঠিকভাবে ভাড়া দিতে পারে।